extreme spirituality, spiritual knowledge, স্পিরিচুয়াল স্টেটে পৌঁছানোর যে পাথ, যা প্রসিডিউর, এবং তার সাথে জাস্টিস, ন্যাচারাল জাস্টিস, জুরাল প্রসিডিউর এবং একজন মানুষের যে সার্বিক জীবনযাত্রার যে পথ বা কাঠামো, যে প্রিন্সিপাল, তার উপরে সম্পূর্ণ জীবন যতটা স্পিরিচুয়াল দিকে ইনক্লিনেশন তার হতে পারে, এই সামগ্রিক যে ক্ষমতা তথা এডুকেশন বা উইজডমের যে সর্বোচ্চ পয়েন্ট, যেখানে মেটেরিয়াল নলেজের লিমিটেশনের বাইরে তার নলেজের সম্পূর্ণ বিকাশ সংগঠিত হয়, এবং সমাজের ক্ষেত্রে যে সবসময় এক ধরনের জুরাল সেক্টরে কাজ করে সমাজের মধ্যে ব্যালেন্সকে সর্বদা নিয়ন্ত্রিত করে, এবং কাল হিসাবে, মেটেরিয়াল কাল হিসাবে যে নিজেকে প্রতিপন্ন করে, সে হচ্ছে গ্রহরাজ শনি, যে আগামী 2 তারিখ 2রা জুলাই তার নিজ নবাংশ, সক্ষেত্রের নবাংশ মকরে তার প্রবেশ হবে। মকর রাশির নবাংশে, অর্থাৎ অফিসিয়ালি সে 20 ডিগ্রিতে, অর্থাৎ রেবতী নক্ষত্রের 2য় চরণে শনি প্রবেশ করবে, এবং এখানে স্যাটার্ন থাকবে। প্রথম বকরি হবে 26শে জুলাই, এবং তারপরেও আরও প্রায় 26 দিন এখানে অবস্থান করে শনি 20 অগস্ট অবধি এই পার্টিকুলার নবাংশে, অর্থাৎ মকর রাশির নবাংশে শনি অবস্থান করবে। আমাদের এই আলোচনার একটি বিশেষত্ব আছে, সেই জন্য পার্টিকুলার নবাংশ নিয়ে আমরা আলোচনা করছি। বর্তমানে শনি বৃহস্পতির নবাংশ, অর্থাৎ স্যাজিটেরাস ধনুরাশিতে অবস্থান করছে, এবং এখনও আরও সে প্রায় 15 দিন এই রাশির নবাংশে অবস্থান করবে। অর্থাৎ টেন্টেটিভলি 2রা জুলাই থেকে 20 অগস্ট, তার মধ্যে প্রথম 24 দিন শনি মার্গী অবস্থায়, এবং তারপরের প্রায় 25-26 দিন শনি বকরি অবস্থায় মকর রাশির নবাংশে অবস্থান করবে। এই নবাংশে অবস্থান করাকালীন আমাদের যে সার্বিক ফল প্রদানের ক্ষেত্রে যে নতুনত্ব আসবে, অর্থাৎ এই বছরের ফল প্রদানের ক্ষেত্রে যে প্রথম একটা টুইস্টিং যে আমরা দেখতে পাব, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আমরা আলোচনা শুরুর আগে আপনাদের মকর সম্পর্কে একাধিকবার বলেছি, আমি আমার নিজের আলোচনাতেও অনেকবার বলেছি, বহু মানুষ বিভিন্ন রকম তার মন্তব্য করেছেন। কিন্তু মকর রাশিচক্রের মধ্যে, অর্থাৎ দ্বাদশ রাশিচক্রের মধ্যে পরম ভগবানের সবথেকে প্রিয় রাশি হচ্ছে মকর। কারণ মানুষের যে পরিমাণ ক্ষমতা, একটা অ্যাভারেজ মানুষকে যে পরিমাণ ক্ষমতা আমাদের এই মেটেরিয়াল কাল আমাদের দিয়েছে, তার থেকে অনেক বেশি ক্ষমতা মকরের আছে। সুতরাং মকর যদি কোনো মানুষের সাথে কোনোভাবে, সেটা বেস হরোস্কোপে হতে পারে, সেটা রাশি দ্বারা হতে পারে, সেটা তার হোড়ায় হতে পারে, সেটা তার দ্রেক্কানে হতে পারে, নবাংশে হতে পারে, দশমাংশে হতে পারে, অর্থাৎ ষোড়ষ্টক যে বল আছে আমাদের, সেই বলের যেখানে মকরের অবস্থান থাকবে, তার ভাব এবং প্রকৃতি অনুসারে মকর সেখানে একটু ডিফারেন্ট ফল দেওয়ার চেষ্টা করবে। মকরের ফল প্রদানের ক্ষেত্রে কিছু পিকিউলিয়ার একটা স্পেসিফিকেশান আছে, সেই ফল মকর দেওয়া শুরু করে। রবির মূল ত্রিকোণ, অর্থাৎ সিংহ রাশি থেকে মকরের অবস্থান ষষ্ঠ, বা মকর থেকে যদি দেখা হয় তাহলে রবির অবস্থান হচ্ছে অষ্টম। অর্থাৎ এই সৌরজগতের যে বেস এরিয়া, অর্থাৎ যেখান থেকে এন্টায়ার সৌরজগৎ কন্ট্রোলড হয় সূর্য থেকে, সেখান থেকে মকর 6th অবস্থান করে। 6th অবস্থান থেকে আমাদের জেনারেল কি আমরা নিয়ন্ত্রণ করি, রোগ ঋণ শত্রু নিয়ন্ত্রণ করি, খুব ন্যাচারাল কথায়। কিন্তু সব থেকে বেশি যেটা নিয়ন্ত্রণ করি সেটা হচ্ছে দৈনন্দিন জীবন, রোজ নাম 4 দিন। এই ঘরে বৃহস্পতি নীচ থাকে। বৃহস্পতি নীচ থাকে মানে এর দুটো ব্যাখ্যা রয়েছে। কালপুরুষের 10ম ঘর এটি,
তো দশম ঘর থেকে আমরা কি নিয়ন্ত্রণ করি? কর্ম। তো বৃহস্পতি মানে গুরু কখনো কর্মচারী হন না। শিক্ষককে কখনো বেতন দেওয়া হয় না, তাকে রেমুনারেশন দেওয়া হয়, সাম্মানিক দেওয়া হয়। একজন কর্মচারী সে যত ঊর্ধ্বতন হোক, যত অধস্তন হোক, তিনি বেতন পান, কিন্তু শিক্ষক কখনো বেতন পান না। শিক্ষকের সমাজে যে সম্মান আছে, তিনি যে রকম শিক্ষক হন, প্রাইমারি হতে পারে বা একদম বিশ্ববিদ্যালয়ের হতে পারে, তিনি শিক্ষক। এটা হচ্ছে তার সবথেকে সম্মানের জায়গা। সেই জন্য তাকে সাম্মানিক অনারেরিয়াম দেওয়া হয়, তাকে রেমুনারেশন দেওয়া হয়, বেতন দেওয়া হয় না। তো গুরু যখন 10th হাউসে আসে, গুরু প্লেজ দ্য রোল অফ আ কর্মচারী, মানে সে ঊর্ধ্বতন অধস্তন যেরকমই হন না কেন, গুরু যদি কর্মচারী হয়, অর্থাৎ গুরু কখনো অন্যের নিয়ন্ত্রণ দ্বারা কাজ করবে না। ক্লাসটা কিভাবে, আমি একদম প্র্যাকটিক্যাল বলছি, যে একটি ক্লাস কিভাবে চলবে সেটি শিক্ষক তার সময়, প্রত্যেকটা ক্লাসে মোটামুটি তার একটা মেজারমেন্ট আছে। এই ক্লাসে অ্যাভারেজ আইকিউ লেভেল কীরকম আছে ছাত্রছাত্রীদের, কারা একটু বেটার রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে, কারা নেই, সেই মোতাবেক তিনি তার কারিকুলাম বা পাঠ্যসূচি সেখানে তৈরি করেন এবং সেই অনুসারেই তিনি করেন। তিনি যতই একটি টাইম ফ্রেমের মধ্যে কাজ করুন না কেন, আমরা সবাই টাইম ফ্রেমের মধ্যে কাজ করি, আমাদের এন্টায়ার মেটেরিয়াল লাইফই একটা টাইম ফ্রেম দ্বারা নির্দেশিত, কিন্তু সেখানে তার সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্স আছে, যেটা অন্য কোনো কাজে সেই পরিমাণ ইন্ডিপেন্ডেন্স নেই। সেটা শিক্ষকের এখানে স্বাতন্ত্রতা আছে, এবং শিক্ষক যদি মনে করেন তিনি ফাঁকা ক্লাসে এসেও তার রেসিডুয়াল ক্লাস নিতে পারেন, তিনি অফিস রুমে গিয়ে কোনো স্টুডেন্টকে ডেকে নিয়ে অ্যাডিশনাল টিচিং দিতে পারেন, যেটা বহু শিক্ষক দিয়েও থাকেন। তো সেই ধরনের শিক্ষকের একটা ইউনিক স্টেট আছে সমাজে, বা আদিকাল থেকে। আমাদের শিক্ষা এবং বিদ্যা, আমি অনেকবার বলেছিলাম, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আমাদের দেখবেন সবকটা জায়গায় বলা আছে বিদ্যালয়। এই বিদ্যালয়ের সাথে একটা স্পিরিচুয়াল দিক নির্দেশ আছে, যেটা কিন্তু অলিখিতভাবেও আমরা ব্যবহার করি। শিক্ষালয় কথাটা আমরা খুব কম ব্যবহার করি। তো বিদ্যালয়ের সাথে বোথ মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজ আর অ্যাসোসিয়েটেড। তো সেখানে একজন গুরুর মধ্যে যে স্পিরিচুয়াল জায়গা রয়েছে, যেটা তিনি ছোটোবেলা থেকে আমাদের শাস্ত্র অনুসারে 5 বছর বয়স থেকে সে যখন প্রদান করবেন, তার মোডাসটাই অন্যরকম থাকে। তো তিনি যদি কালপুরুষের দশম ঘরে এসে বসে যায়, যেখানে তাকে অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে কাজ চালাতে হয় বা সবসময় তার উপরে একজন ব্যক্তি থাকবেন, তো এইরকম একটা মানে নিয়ন্ত্রিত এনভায়রনমেন্টে শিক্ষকের পক্ষে কাজ করাটা একটু সমস্যা হয়। একদম আদর্শ স্টেটটা বলছি, কোনো বিতর্কের মধ্যে না গিয়ে। তো এটা হচ্ছে বৃহস্পতির কারণ। 2 নম্বর হচ্ছে এই ঘরের যে প্রাধান্য রয়েছে, এই ঘরের প্রাধান্য রয়েছে খুব স্লো ফল দেওয়ার প্রাধান্য, খুব স্লো। তো বৃহস্পতির মধ্যে খুব দ্রুততাও নেই, খুব স্লোনেসও নেই। বৃহস্পতি একটা মডারেট লেভেলে ফল দেয় এই জন্য বৃহস্পতির ফল আমরা এখন যেরকম বৃহস্পতি অতিচার গতিতে রয়েছে, আমরা দৈনন্দিন ফলও বিচার করি। মোটামুটি অ্যাভারেজ 16.5 থেকে 17 দিনের মধ্যে বৃহস্পতি এখন একটা করে নবাংশ শিফট করে বেরিয়ে যাবে। তা এখন দৈনন্দিন দিনেও তার ক্যালকুলেশন করা হয় উইথ রেসপেক্ট টু মুন, এবং তার একটা মডারেট 2 মাস 3 মাস 6 মাস 1 বছরেও তার মাঝামাঝি লেভেলেও ফল প্রদান করা হয়। দীর্ঘস্থায়ী ফল তো প্রদান করাই যায়, কারণ বৃহস্পতি সাইজ এবং শেপ অনুসারে জাইগ্যান্টিক প্ল্যানেট। তো সেই হিসাবে বৃহস্পতিকে এখানে বসিয়ে দিলে বৃহস্পতির যে ফল প্রদানের ক্ষমতা, অর্থাৎ যেটা আমাদের বাৎসরিক পরীক্ষা হয়, সেটা হয়তো 3 বছরে, গ্র্যাজুয়েশন যত দিনে হয়, এখন তো 4 বছর হয়ে গেছে, তত দিনে হয়তো সেটা হলো। তো সেই জিনিসটার জন্য এই ঘরে বৃহস্পতির ন্যাচারাল ফল প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। ন্যাচারালি এই ঘর অত্যন্ত কোল্ড ঘর, সেটাও ওয়ান অফ দ্য কজেস। বৃহস্পতি যথেষ্ট গরম প্ল্যানেট। বৃহস্পতির ওপরের অংশ এখনও সম্পূর্ণ একটা ডিমের কুসুমের মতন থকথকে অবস্থা। তো ইট ইজ অলসো ওয়ান অফ দ্য কজেস যে এখানে এসে তার স্থানহানি হয় মারাত্মক রকম। তো জুপিটারকে এই কারণে এখানে নিজ বলা যায়, কিন্তু নিজ বলা হলেও যেটা বেসিক কজ,
যেটা বেসিক কজ বৃহস্পতির, সেটা হচ্ছে বৃহস্পতিকে আমি কিছুদিন আগে আলোচনায় বলেছি, আপনারা বহু মানুষ জানেন, বৃহস্পতিকে গুরু বা মাতৃতুল্য একটা ক্ষমতা বৃহস্পতির মধ্যে আছে। গুরুর মধ্যে যেরকম অসাধারণ ধৈর্য, স্থৈর্য, সে বিভিন্ন ইরেসপেক্টিভ অফ এজ অ্যান্ড ইরেসপেক্টিভ অফ কালচারাল ডিফারেন্সেস, এক একটা বাচ্চা একটা ফ্যামিলির ডিফারেন্ট আছে, তো তাদের তিনি যখন এক ছত্রছায়ায় শিক্ষা দেন, তার মধ্যে একটা অসম্ভব রকম ডাইভার্সিটিগত গুণ আছে, যেটা তিনি সবাইকে একসাথে বেঁধে রাখতে পারেন। মায়ের মতো গুণ আছে। একটি মায়ের যদি 5টা সন্তান হয়, 5টা সন্তান অবশ্যই 5 রকম হবে, কিন্তু 5 রকমকে তিনি এক জায়গায় বেঁধে রাখতে পারেন। তো এই মায়ের গুণটি বৃহস্পতির মধ্যে আছে। কিন্তু মকরের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিক্ট প্রিন্সিপাল। মকর কোনো রকম ইন্ডালজেন্সকে পছন্দ করে না, কোনো রকম। 10:30টায় যদি এন্ট্রি টাইম হয় কোনো জায়গায়, কোনো অফিস, কোনো স্কুল, কলেজ, তো 10:30 1 সেকেন্ড বেজে গেলেই সেটা লেট হিসাবে দেখা হবে। এটা হচ্ছে মকরের বেসিক প্রিন্সিপাল। এবং কেউ আপনার কথা শুনবে না, যত রকম কাকুতি মিনতি করা হোক না কেন, নোবডি লিসেন্স। তো এখানে কিন্তু সেটা যদি বাড়ি হতো, মা হতো, বা কোনো টিচার হতো, হয়তো টিচার বাস্তব অবস্থা বুঝে তাকে ক্লাসে ঢুকতে দিতেন। কিন্তু যেখানে পাঞ্চ কার্ড আছে, বিভিন্ন এখন অফিসে হয়ে গেছে, তো সেখানে কিন্তু ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার লেট মার্ক পড়েই যাচ্ছে, বা আর্লি বেরোচ্ছেন সেখানেও পড়ে যাচ্ছে। মকর হচ্ছে কোর অফ অ্যাডমিনিস্ট্রেশন। বৃহস্পতির কথাটা বোঝালাম একটাই কারণে, কারণ বৃহস্পতির এখন সম্পূর্ণ দৃষ্টিও শনির ওপরে আছে। বৃহস্পতি খুব দ্রুত এগোচ্ছে এবং 19 তারিখ থেকে বৃহস্পতি সিংহ রাশির নবাংশে চলে যাবে, 3 ডিগ্রি 20 মিনিটে চলে যাবে, এবং 4 তারিখ প্রায় রাত পর্যন্ত পরবর্তী 16 দিন বৃহস্পতি সিংহ রাশির নবাংশে থাকবে, তারপরে কন্যা রাশির নবাংশে ঢুকবে। তো শনিকে সে ফুল আসপেক্টে নিয়ে নেবে তার 9 দৃষ্টি দ্বারা। তার অ্যাপ্লিকেশন এখানে আছে বলার সময়। তো মকরকে আমরা কি দেখি? মকর হচ্ছে ন্যাচারাল 10th হাউস, একদম রিয়েলিটি এবং প্র্যাকটিক্যালিটির ঘর এটা। অর্থাৎ গুরু মহাশয় বুঝতে পারছেন আপনি 20 মিনিট দেরিতে এসছেন, কিন্তু বুঝে তিনি বললেন যে ঠিক আছে চলে আসো এবং ক্লাস পরে কিন্তু দেরি করবে না আর। অর্থাৎ গুরু মহাশয় বা গুরুমা মায়ের মতন এক ধরনের ইন্ডালজেন্স দিলেন, কিন্তু সেটা অন্য জায়গায় দেবে না, আপনার অফিসে দেবে না, সেই দিনে স্যালারি কেটে যাবে বা হাফ হয়ে যাবে, হুইচ এভার ইট মে বি। ওয়ার্ক প্লেস, শনির মানে টোটাল যে গুণ এখানে, অর্থাৎ একদম ন্যাচারাল জাস্টিস। 1 সেকেন্ড লেট মানে লেট, 1 টাকা ভুল মানে ভুল। তুমি একটা বড় ব্যালেন্স শিট তৈরি করেছো, সেখানে 1 টাকা ভুল আছে মানে পুরো ফাইনাল অ্যাকাউন্টটা তোমার ভুল হয়ে গেছে, সেখানে কোনো মার্সি নেই, তুমি যাই করে থাকো না কেন। ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি ভীষণ হার্ট করে। ক্যারিয়ার ডিগনিটি ভীষণ হাই এখানে, এবং এখানে ডিগনিটির ব্যাপারটা কিন্তু হায়ারার্কিয়াল থাকে। অর্থাৎ একজন বস, তার উপরে একজন বস, তার উপরে একজন বস, এখানে এরকমভাবে হায়ারার্কিয়াল একটা সিস্টেম থাকে, যেটা আমরা জেনারেলি দেখতে পাই যে কোনো প্রাইভেট বা পাবলিক যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখতে পাই হায়ারার্কিয়াল সিস্টেম। আচ্ছা, পলিটিক্যাল ডিসিশন মেকিং পাওয়ার, হ্যাঁ, সেই ধরনের ক্ষমতাও এখানে পূর্ণ মাত্রায় দেওয়া আছে। অর্থাৎ রাজা যে দৈনন্দিন ডিসিশন নেবে, দ্যাট ডিসিশন টু বি কনক্লুডেড ইন কনসালটেশন উইথ জুপিটার, এবং সেটা কিভাবে হবে সে তার কর্মচারীকে দিয়ে দেবে সেই ডিসিশনটা। কর্মচারীরা সেটিকে অর্ডার আকারে প্রতিপন্ন করবে। সেটা সেই একেবারে মৌর্য যুগেও যেভাবে ছিল, তার সিস্টেম অন্যরকম ছিল, তখনও সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তৎকালীন সময়ের মতন করেছিল। বর্তমানেও রয়েছে ইংরেজদের যে প্রসেস আমরা এক্সটেনশানে আছে সেই প্রসেস, আমরা প্রচুর অ্যামেন্ডমেন্ট করলেও আমাদের বেসিক ফ্রেমওয়ার্কটা সেই ব্রিটিশ ফ্রেমওয়ার্ক। তো তার সাথে যেটা রয়েছে অথরিটি, পলিটিশিয়ান, জুরাল পাওয়ার, এক্সট্রিম লার্নেড পারসন। এখানে এক্সট্রিম লার্নেড মানে কিন্তু বোথ মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল গুণ দুটোকেই একসাথে শো করছে, কনকারেন্ট। লিডারশিপ স্কিল, হাই পাওয়ার্ড অথরিটি, এই জায়গাগুলোকে শো করে, এবং লেজিটিমেট অ্যাকশন,
অর্থাৎ যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন হয়। কেউ যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাকিউ না কোথাও করে থাকে, তাই রিগার্ডিং অ্যাকশন এখান থেকে দেখা যায়। এবার যেটা আমরা বলি যে এখানে কি জাতীয় ফল প্রদান করে, দেখুন নবাংশ ভিত্তিক ফল আর ন্যাচারাল ফলের মধ্যে একটা ডিফারেন্স আছে। প্রথম ডিফারেন্সটা বুঝে নিই। সেটা হচ্ছে নবাংশের ফল আমরা ডে টু ডে পাবো, আর জেনারেল প্ল্যানেটের ফল তার সাপেক্ষে প্ল্যানেট কোথায় বসে রয়েছে তার উপর ডিপেন্ড করবে। মানে আমি কথাটা উল্টো বললাম, জেনারেল প্ল্যানেটের সাপেক্ষে মনে করুন শনি এখন মীন রাশিতে রয়েছে, আমি যে সময়ের থেকে কথা বলছি সেটা 20 ডিগ্রি থেকে আপেক্ষিক মানে অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, কিন্তু শনি এখানে মাত্র 29 ডিগ্রি 29 মিনিট যাবে, অর্থাৎ 1 ডিগ্রির থেকেও আধারও কম যাবে। কিন্তু অনেক দিন থাকবে, কারণ গতিহীন থাকবে, স্ট্যাটিক থাকবে, আবার গতি নেবে উল্টো দিকে, সেই জন্য নাম্বার অফ ডেজ আর মাচ মোর হায়ার। তো এখানে যে অংশকে দেখবে সেটা হচ্ছে আমাদের ল, রুলস, রেগুলেশন, রাইটস, ল, রেগুলেটরি প্রসিডিউর, ল মেকিং প্রসেস, এবং যারা সরকারি কাজের সাথে যুক্ত, আমি কিন্তু সারা পৃথিবীর কথা বলছি, স্যাটার্নের কথা যখন বলবো, বৃহস্পতির কথা, রাহু কেতুর কথা, তখন বুঝবেন তখন আমি এন্টায়ার ওয়ার্ল্ডকে বলছি। অবশ্যই আমরা যেখান থেকে বলছি সেখানে তো আমাদের বলার প্রবণতা বেশি থাকবে, কারণ আমরা কালচারালি তার সেখানকার সাথে অ্যাডপ্টেড, কিন্তু সারা পৃথিবীতেই যদি আপনি খেয়াল রাখেন আপনি এ সময় দেখতে পাবেন স্ট্রিক্টনেস কিন্তু অলরেডি এসে গেছে। কেন এসে গেছে সেটাও বলে দিচ্ছি। তো তার সাথে ডিসিপ্লিন অত্যন্ত, এবং এই সমস্ত জায়গায় অ্যাক্টিভিজম, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল অ্যাক্টিভিজম টু বি মাচ মোর পাওয়ারফুল দ্যান ইউজুয়ালি ইট ইজ হ্যাভিং ইটস ওন পাওয়ার। অর্থাৎ ন্যাচারাল স্টেটে যতটা থাকে তার থেকে বেশি অ্যাক্টিভ হবে বলে মনে হবে, বা কিছু ঘটনা প্রবাহ দ্বারা সারা পৃথিবীতে আমরা সেটা দেখতে পাবো। এই ঘরে অর্থাৎ মকর রাশিতে যে প্ল্যানেট আমাদের এনফোর্সমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ যে আইন রাজা বলছে সেই আইনের যে এনফোর্সমেন্ট, তার প্রধান স্যাটার্ন, জুপিটার দুজনে, এবং তারপরে মঙ্গল। মকরে মঙ্গল এসে তুঙ্গ থাকে, এক্সল্টেড স্টেট থাকে। তো শনি যখন এই ঘরে প্রবেশ করবে 2 তারিখ, প্রবেশ করবে মানে নবাংশে, তার অন্তত 11 দিন আগে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করে যাবে, এবং সেখানে সে অগস্ট মাসের প্রায় 4 তারিখ পর্যন্ত সম্ভবত থাকবে। আমি দেখে বলছি, প্রসঙ্গটা সেটা নয়, প্রসঙ্গটা হচ্ছে মঙ্গলের ওপরে শনির 3য় দৃষ্টি থাকবে। আবার এই মঙ্গলের একাধারে বৃশ্চিকের ঘরে দৃষ্টি আছে ন্যাচারাল, যেখানে বৃহস্পতিরও দৃষ্টি আছে, 5ম দৃষ্টি, রবি থেকে 4th হাউস সেটি, এবং মঙ্গলের 8ম দৃষ্টি আছে, সেটি ধনুর ঘরে আছে, যেখানে এখন শনি নবাংশে বসে আছে, যদিও মঙ্গল সেখানে প্রবেশ করেনি, বৃষতে এখনও। এবং স্যাটার্নের 10th দৃষ্টিও স্যাজিটেরাসের ঘরে রয়েছে, অর্থাৎ মঙ্গল এবং শনির ন্যাচারাল 8th এবং 10th দৃষ্টি সেটা স্যাজিটেরাসের ঘরে থাকবে। স্যাজিটেরাসের যে অধিপতি বৃহস্পতি, সে এখন এক্সল্টেড স্টেটে আছে, স্যাটার্নের নক্ষত্রে আছে, কতদিন পর্যন্ত? 19 অগস্ট পর্যন্ত সে রয়েছে। তার ফলে স্যাটার্ন উইল বি মাচ মোর হেভিয়ার অ্যান্ড স্ট্রঙ্গার। অলসো এই স্যাটার্নের উপরে জুপিটারের একদম মলিন দৃষ্টি আছে, ডিরেক্ট দৃষ্টি আছে, অতিচার গতির দৃষ্টি আছে, এবং সর্বত্র রূপান্তরযোগ্য দৃষ্টি আছে, এবং শনি বুধের নক্ষত্রে রয়েছে, যে রূপান্তরের একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে।
তো এই হিসাবেই আপনাদের আমি বলেছিলাম যে জুলাই মাসের 4 তারিখের পর থেকে এই বছরের ঘটনাক্রমের মধ্যে একটা বড় পরিবর্তন দেখতে পারবেন। দ্বিতীয় ঘর অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় ঘর, যেখানে মঙ্গল প্রবেশ করবে এবং মঙ্গলের এক্সল্টেড যে স্টেট, সেখানে শনি নবাংশে অবস্থান করবে আমাদের আলোচনার বিষয়বস্তু। দ্বিতীয় ঘর থেকে কি দেখায়? দ্বিতীয় ঘর থেকে আমাদের অ্যারিসকেও সে পাওয়ার দিচ্ছে, অর্থাৎ মঙ্গলের নিজের মূল ত্রিকোণের দ্বিতীয় থাকবে। একাধারে সে দ্বাদশপতিকেও, মঙ্গলের নিজের যেখানে অবস্থান করবে 22শে জুনের পর থেকে, তার একাধারে মঙ্গল তার মূল ত্রিকোণ অ্যারিসকেও পাওয়ার দেবে দ্বিতীয় ঘরে থাকলে। যে ঘর থেকে সে শিফট হচ্ছে সেই ঘরকে পাওয়ার দিচ্ছে। উপরন্তু সে তার 7th ঘরকেও দৃষ্টি দিচ্ছে, যেটিও তার স্বক্ষেত্র বৃশ্চিকের ঘর। সে তার 8th ঘরকেও দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ মঙ্গল, স্যাটার্ন এবং জুপিটার, অল 3 মেজর্স যারা কিন্তু পাওয়ারফুল থাকবে। এবং রাহুও খুব স্লোলি তার নক্ষত্র পরিবর্তনের দিকে অগ্রসর হওয়ার জায়গায় সে অবস্থান করবে খুব স্লোলি। এবং রাহুও মোটামুটি নেমে আসবে জুলাই মাসের একদম শেষের দিকে তার নক্ষত্র পরিবর্তনের স্টেটে। সেও মঙ্গলের নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। তো সব দিকে অবস্থান করে যে বিষয়টি নিয়ে আপনাকে বলতে পারি এই মুহূর্তে, সেটি হচ্ছে যে দ্বিতীয় ঘর মঙ্গল, আমি আপনাদের বলেছি মঙ্গল আমাদের ন্যাচারাল খাদ্য, আমাদের জার্মিনেশন, এগুলোর সাথেও যুক্ত থাকে। অ্যাপার্ট ফ্রম ইটস ন্যাচারাল ফোর্স, তার বল, শক্তি, ঘাত, অ্যাক্সিলারেশন, ডিফেন্স, অফেন্স, এগুলো সর্বত্র ছাড়াও মঙ্গল আমাদের জেনারেল ফার্টিলাইজেশনের সাথে যুক্ত, অর্থাৎ জমির উর্বরা শক্তির সাথে যুক্ত। তো সে কোন ঘরে প্রবেশ করছে না, ন্যাচারাল যে কালপুরুষের ফুড ফ্যামিলি ফিনান্সের ঘরে প্রবেশ করছে। ফুড ফ্যামিলি ফিনান্সের ঘরে প্রবেশ করে সে কী করবে? এই ঘরকে ফার্টিলাইজ করবার চেষ্টা করবে, কিন্তু ফল দেবে উল্টো, সে ইনফার্টাইল হবে এখানে অ্যাকচুয়ালি। সারা পৃথিবীর বহু জায়গায় দেখতে পাবেন, যেটা আমি অনেকবার বলেছি এবং আবার বলছি, সেটা হচ্ছে জুলাই মাসের পর থেকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে অলরেডি ধরুন ল্যাক অফ প্রোডাকশনস আছে, বিশেষত খাদ্যবস্তুর ক্ষেত্রে, সেখানে কিন্তু অভাব লক্ষ্য করা যাবে। সেটি একাধারে হবে অতিবৃষ্টি, একাধারে হবে অনাবৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন রকম মানে গ্লোবাল পলিটিক্যাল কজের কারণে সেখানে কিন্তু সেই ধরনের খুব আপৎকালীন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, যেখানে ডোয়ার্থ অফ মিনিমাম ফুড, যেটা বেঁচে থাকার জন্য, সেটারও কিন্তু সংকট দেখা দেবে, মানে ডোয়ার্থনেস আর কি হবে, এবং সেটি আমদানি করতে হবে চড়া মূল্যে। আমাদের দেশের, আমি অনেকবার বলেছি যে আমাদের দেশের সবথেকে বড় অংশ, মানে ভারতবর্ষকে অ্যাকচুয়ালি, যে বৃহত্তর ভারতবর্ষ যেটা ছিল আমাদের, সেই ভারতবর্ষকে পৃথিবীর হার্ট বলা হয়, কারণ পৃথিবীর প্রায় সব রকম খাদ্যবস্তু এই ভূমি অংশের ওপরে তৈরি হতো, মানে প্রোডাকশান হয়, এবং হিউজ প্রোডাকশান হয়। সারা পৃথিবী থেকে মানুষ এখানে যে ধাপে ধাপে প্রবেশ করেছে, তার একটা বড় কারণ এখানকার ফুড প্রোডাকশান। এখানকার ধরুন সোশ্যাল কালচারাল যে অ্যাবাউন্ডেন্স, সেটা তো আছে, কিন্তু সব থেকে মানুষ যখন আসে সেটা এত কিছু ভেবে আসে না, তখন এত ইন্টারনেট বা এরকম কিছু ছিল না। মানুষ যেটা ভেবে আসে সেটা হচ্ছে একাধারে হচ্ছে তার লোভ, যেটা ব্রিটিশদের এখানে নিয়ে এসেছিল। ব্রিটিশরা কি বলতো, নেটিভদের ঘৃণা করতো না, কিন্তু এখানেই থাকতো। তার মানে কি, এখানে কিছু তো জিনিস ছিল যার জন্য এখানে থাকতো, এবং এটি রাজধানী ছিল কলকাতা 1911 সাল পর্যন্ত। তো সব থেকে বেশি প্রোডাকশান ভারতবর্ষ থেকে, খাদ্য, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব থেকে বেশি ফুডের প্রোডাকশান এখান থেকে গেছে। সারা পৃথিবীর সৈন্যের মুখে খাদ্য হিসাবে ভারতীয় খাদ্য গেছে। ভারতীয় কৃষকদের রক্ত, মানে জল করা
পরিশ্রমের দ্বারা খাদ্য প্রোডাকশন সারা পৃথিবীতে ইংরেজরা পাঠিয়েছে এবং পাঠিয়ে তারা জয়োল্লাস করেছে যুদ্ধ জিতে। কিন্তু বেসমেন্ট হচ্ছে খাবার। তো ভারতের এটা বেসিক বেনিফিট আছে যে এখানে হিউজ প্রোডাকশান হয় এবং সব রকম খাবারের ব্যাপারে আমরা মোটামুটি ডাল ভাতটুকু, এবং বিশেষত আমাদের যবে থেকে হয় ইল্ডিং ভ্যারাইটি সিডস এসছে মোটামুটি 65-70 সালের পর থেকে আস্তে আস্তে আমাদের ফুড প্রোডাকশান, ডেয়ারি প্রোডাকশান এগুলো অনেক বেড়েছে এবং আমরা মোটামুটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং আমরা উদ্বৃত্ত খাদ্য সারা পৃথিবীতে দিতেও পারি। এই একটি কারণে, ভারতের মান্ডেনগত অবস্থানের কারণে ভারতবর্ষ এখান থেকে অনেকটা সেভ হয়ে যাবে। না হলে ভারতের যে জনসংখ্যা আছে প্রায় 150 কোটির কাছাকাছি, অর্থাৎ 300 কোটি খাবারের প্লেট লাগে প্রত্যেক দিন, কম বেশি অ্যাভারেজ। তো সেই পরিমাণ খাদ্য পৃথিবীর কোনো দেশ, ইউরোপে এত লোকই নেই, টোটাল ইউরোপে এর বোধহয় 1/3-এরও কম লোক আছে আমার যা এস্টিমেশন আছে, আর ভারতবর্ষের থেকে সামান্য সাইজে একটু বড়, কিন্তু তারা অত মানে ওইটুকু অত কম লোকের খাবারও আমদানি করতে হয়, খাবারের প্রোডাকশন হয় না সেখানে, বসবাসের উপযুক্ত নয়। তো যাই হোক, তো আমাদের এখানে যেগুলো ঘটবে সেটা হচ্ছে প্রথম ক্রাইসিস অফ ফুড সারা পৃথিবীতে, সেটা সংগঠিত হবে। কজগুলো আমি বলে দিয়েছি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন গ্লোবাল পলিটিক্স বা বিভিন্ন রকম কারণে। সেটা যুদ্ধগত পরিস্থিতি হতে পারে, সেটা বিভিন্ন ব্যানগত পরিস্থিতি হতে পারে, সেটা বিভিন্ন রকম দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক অনেক রকম চুক্তি আছে সারা পৃথিবীতে। যারা ইন্টারন্যাশনাল রিলেশনস পড়াশোনা করেন তারা বিষয়গুলো ভালো জানেন। আচ্ছা, যারা বিভিন্ন সরকারি কাজের সাথে যুক্ত আছেন, সেটা ঠিকাদার হতে পারে, টেন্ডার যারা নিচ্ছেন, বিভিন্ন ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন কোম্পানি আছে, ডিফেন্স রিলেটেড কোম্পানি আছে, যারা এখন ডিফেন্সের ক্ষেত্রে প্রচুর, ধরুন মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে প্রচুর কাজকর্ম হয় যেগুলো প্রাইভেট সেক্টর কোম্পানিরা বিভিন্ন লাইসেন্সের মাধ্যমে করে থাকেন। তো এরকম প্রচুর জিনিস আপনারা দেখতে পাবেন অলরেডি, কিন্তু পরিস্থিতি জানা গেছে এরকম। আমি তার উপর দাঁড়িয়ে বলছি ভারতবর্ষেই জানা গেছে, অন্যান্য দেশেও জানা গেছে। তো সেরকম কিন্তু বেশ কিছু লুফোলস খুঁজে বার করা হয়েছে, তারা যে কোয়ালিটির মানের প্রোডাক্ট দেওয়ার কথা বলা হয়েছিল সেই কোয়ালিটি, ডিফেন্সের মতন সেক্টর যেখানে কোয়ালিটি মানে সারা দেশের পুরো সুরক্ষা তার সাথে যুক্ত আছে, তো সেইখানে কিন্তু প্রচুর স্ট্রিক্ট অ্যাকশন টু বি টেকেন, অবশ্যই লফুল অ্যাকশন। এবং যারা বিভিন্ন সরকারি কাজের সাথে যুক্ত, সরকারের থেকে বিভিন্ন স্কিম নিচ্ছে এবং মানুষকে সেবা দান করছে, সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়, কারণ সেগুলো বহু মানুষের জানমালের প্রশ্ন থাকে, কোনো ব্রিজ হতে পারে, কোনো স্কুল হতে পারে, কোনো বিরাট বড় ওয়াটার ট্যাঙ্ক হতে পারে, কোনো সোয়ারেজ সিস্টেম হতে পারে, পথঘাট হতে পারে, হুইচএভার, তো বা বিভিন্ন খাদ্যবস্তুও হতে পারে। তো সেরকম যেখানে আছে যারা নিচ্ছে, এবং একটা হিউজ পরিমাণ মানিরও ইনভলভমেন্ট রয়েছে, মানি মানে সেটা পাবলিক মানি। তো সেইখানে যদি ত্রুটি কিছু বেরোবে এবং সেই ত্রুটি যেখানে দেখা যাবে সেখানে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন হবে সারা পৃথিবীতে। এটা হবে যেখানে যতটা এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে করাপশন রেট বেশি আছে সেখানে বেশি হবে, বেশি ধরা পড়বে, যেখানে কম আছে সেখানে কম হবে, কিন্তু হবে। এবং তার সাথে এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন ফাংশন, যারা বিভিন্নভাবে গাছ কেটে, বন কেটে, বা ধরুন বিভিন্ন পুকুর নদী নালা সেগুলোকে নষ্ট করে তার খাত পরিবর্তন করে, এরকমভাবে বিভিন্ন কাজ যারা করে থাকে, বিভিন্ন একদম ব্যক্তিগত বা কিছু সমষ্টিগত স্বার্থে যে সমস্ত কাজকর্ম কম বেশি দেখা যায়, সারা পৃথিবীতেই দেখা যায়, আমাদের দেশে অনেক সময় শোনা যায়। এরকম যদি কোনো ঘটনা ঘটে যেখানে একাধিক মানুষের ইন্টারেস্ট জড়িত আছে, দেখবেন ইন্টারেস্ট আমি কি বলছি, তার কিন্তু লাইভলিহুডের সাথে যুক্ত এবং ন্যাচারাল। এখানে জাস্টিসটা হচ্ছে ন্যাচারাল, কোনো ব্যক্তিগত জাস্টিস তো আছেই, তার সাথে কিন্তু ন্যাচারাল জাস্টিসও দেখাচ্ছে সেখানে যুক্ত, সেখানে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন। এবং
যারা বিভিন্ন রকম সার, যারা বিভিন্ন রকম ধরুন ট্রলার, ফ্রেশার, ট্রাক্টর এ সমস্ত গাড়ি বানান বা ধরুন যন্ত্রপাতি নির্মাণ করেন বিভিন্ন চাষবাসকে সহজসাধ্য করে তোলার জন্য, তারা যদি কোনো ত্রুটিপূর্ণ কাজ করেন, কোনো চাষি ভাইয়ের বা যারা ধরুন কৃষক আছেন তাদের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়, যারা বিভিন্ন লোন দেন, বিভিন্ন অনেক ব্যাংক আছে, যারা ন্যাবার্ড আছে, আরআরবি আছে, যারা লোন দেন বিভিন্ন, বা ধরুন কোঅপারেটিভ থেকে লোন হয় কৃষকদের জন্য স্বল্পকালীন বা ধরুন দীর্ঘমেয়াদী, বা অনেক সময় অনেক বেসরকারি জায়গা থেকেও বিভিন্ন লোন হয়, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ আছে সেখান থেকে লোন হয়। যদি এখানে কোনো ত্রুটি দেখা যায় যে কোনোভাবে এখানে কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে বা যে পরিমাণ তাকে দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি, বা সুদের পরিমাণে কোনো রকম হ্রাসবৃদ্ধি ঘটানো হয়েছে, সেখানেও কিন্তু কড়া অ্যাকশন টু বি টেকেন। এছাড়া স্পোর্টস রিলেটেড জায়গা, খেলাধুলা সংক্রান্ত জায়গা, সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়, সেখানেও কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন। কতগুলো সেক্টর আছে। এছাড়া জুডিশিয়ারি রিলেটেড জায়গা, সারা পৃথিবীতে সব জায়গায় অলমোস্ট একটা জুডিশিয়াল ক্যাটেগরি আছে, সেখানে সেটা আলাদা, এক্সিকিউটিভ বা লেজিসলেচারের থেকে তারা আলাদা কাজ করেছে, আলাদা মানে তাদের একটা সেপারেট আইনগত জায়গা আছে, তার মাধ্যমে তারা কাজ করে থাকেন। তো সেই কাজের ক্ষেত্রেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়, বা সেখানের সাধারণ মানুষ যদি সেই সংক্রান্ত মনে করেন যে আমার যে রাইট সেটা আমি পাচ্ছি না, তো সেই সংক্রান্ত জায়গাতেও কিন্তু সমূহ পরিবর্তন বা খুব ওয়েলফেয়ার চেঞ্জের কিন্তু যোগ এ সময় দৃষ্টিগোচর হচ্ছে। আচ্ছা, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের বলি, পৃথিবীর সব থেকে বেশি ক্যারিয়ার চেঞ্জ বা ক্যারিয়ার শিফটিংয়ের সময় আছে এটি। কবে থেকে কবে পর্যন্ত? 2রা জুলাই থেকে 20 অগস্ট অবধি। যদি কোনো ডেটা এরকম থাকে, সারা পৃথিবীতে বহু মানুষ, মনে করুন ব্যবসা করছেন, তিনি চাকরিতে শিফট করতে চান, চাকরি করছেন ব্যবসাতে, বা দুটোই করতে চান, সেলফ এমপ্লয়েড হতে চান, অন্য কিছু করতে চান, একদম ওয়াইড অফ দি মার্ক কোনো প্রফেশনে যেতে চান, হয়তো তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, দেখা যাচ্ছে তিনি এখন ধরুন মাছ চাষ শিল্পের সাথে যুক্ত রয়েছেন, যার তার মেইন প্রফেশনের সাথে যুক্ত নেই, কিন্তু তার মেধাশক্তি সেখানে তিনি কাজে লাগিয়ে তিনি মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে অবশ্যই তিনি বেটার আছেন। এরকম ধরনের পরিবর্তন। কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল শিল্পে আছেন, দেখা যাচ্ছে তিনি হয়তো কাল্টিভেশনের দিকে চলে গেলেন, এরকম ধরনের গার্ডেনিংয়ের দিকে চলে গেলেন, বা ধরুন হাউজিংয়ের দিকে চলে গেলেন। কেউ রিয়েল এস্টেটের কাজ করছেন, হট করে দেখা গেল যে তিনি হয়তো ব্রোকারেজের দিকে চলে গেলেন। এরকম ধরনের বিপুল পরিবর্তন আছে, 3টে ক্ষেত্রে আছে। যে প্রফেশনে আপনি আছেন সেটিকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে নতুন প্রফেশন, বা যে প্রফেশনে আছেন সেটিকে রেখে কোনো ডুয়াল প্রফেশন বা দুয়ের বেশি কোনো প্রফেশন, অথবা প্রথমটিকে ধরুন মানে ক্যাপ্টেন অ্যাভিয়েন্স কিছুদিনের জন্য সেটিকে বন্ধ করে সম্পূর্ণ অন্যরকম কোনো প্রফেশনে নিজে একটা টেস্ট চেক করা। কিন্তু এই টেস্ট চেকে যারা যাবেন তাদের কিন্তু অধিকাংশই আর ফিরবেন না, তারা ওখানেই থেকে যাবেন। এটি কিন্তু প্ল্যানেটের এই সময় কলিং আছে। আচ্ছা, আমি প্রত্যেককে বলেছি যে যাদের খুব প্রয়োজন আছে, যেখানে ধরুন চিকিৎসা হতে পারে, অন্য কোনো অল্টারনেটিভ মেডিসিন হতে পারে, বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সেই রকম জায়গা ব্যতিরেকে যতটা পারবেন যত রকম সঞ্চয়ের ক্ষেত্র আছে, অর্থাৎ অর্থ তো আছে, মুভেবল ইমুভেবল প্রপার্টি আছে, খাদ্য আছে, বস্ত্র আছে, এগুলোকে যতটা পরিমাণ সঞ্চয় করবার চেষ্টা করবেন এ সময়। কারণ এই সময় কিন্তু একটা স্কেরসিটির জায়গা ভীষণ পরিমাণে তৈরি হবে। বিশেষত পুজো বা সেই সময়ে গিয়ে কিন্তু ব্যাপারটা অনেক বেশি অনুভূত হবে। এই সময় তার কজিংয়ের ক্ষেত্রটা তৈরি হয়ে যাবে। যাদের বাড়িতে ধরুন খাদ্যবস্তু অতিরিক্ত আনা হয়, বা ধরুন পয়সা অতিরিক্ত আছে, তাদের বাজার করা বা খাদ্যবস্তু আনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই,
এবং বেশ কিছু খাদ্য গ্রহণের হয় না, সেটা নষ্ট হয়ে যায়। তো দয়া করে সেটি করবেন না। যদি উদ্বৃত্ত খাবার থাকে, বাড়ির লোক সেটা গ্রহণ করতে পারছেন না, তাহলে সেটি কোনো মানুষ যিনি পাচ্ছেন না বা যার পাওয়া দরকার, বিশেষত ছোট বাচ্চা হোক, অসুস্থ কেউ হোক, বা কোনো কোনো মুমূর্ষু রোগী হোক, বয়োজ্যেষ্ঠ মানুষ হোক, যেরকম টার্গেট গ্রুপকে আপনি পাবেন, তার যদি সেই খাদ্য গ্রহণযোগ্য হয়, মানে তাকে যদি সেটা দেওয়া যায়, তাহলে অবশ্যই সেটা দিয়ে দেবেন। নাহলে কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। দেখুন, ধনুরাশি হচ্ছে ন্যাচারাল প্রোটেক্টরের ঘর, অর্থাৎ যে কোনো কিছুকে প্রোটেকশন দেওয়া এবং মর্যাদাপূর্ণ শালীনতার মধ্যে থেকে প্রোটেকশন দেওয়া, যেটাকে লেজিটিমেট প্রোটেকশন বলা যায়, সেটিকে বলা হয় ধনুরাশি ন্যাচারালি। এছাড়া বহু গুণ আছে। তো সেই ধনুর ঘরে শনির দশম দৃষ্টি আছে এবং নবাংশেও শনি সেখানে বসে রয়েছে। তো সারা পৃথিবীতে এরকম বহু ঘটনা দেখবেন যে সেখানে কিন্তু খুব স্ট্রিক্ট অ্যাকশন, বিশেষত যেগুলো ধরুন মানুষের বিভিন্ন ধরুন প্রকল্প বা এরকম কোনো জায়গায় যে সমস্ত কাজকর্ম আছে, সেগুলোর জায়গায় যদি কোনো ব্যতিক্রম হয়েছে, সেখানে কিন্তু লট অফ অ্যাকশনস হ্যাভ বিন টেকেন অলরেডি। আমি ভালো খারাপের মধ্যে যাচ্ছি না, আমি বলছি কি ঘটেছে আর কি ঘটতে পারে তার উপরে। সেরকম হয়েছে, সারা পৃথিবীতেও ঘটেছে। আপনারা যদি খোঁজ নেবেন সেটা জানতে পারবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ একদম উত্তরে নেপালে ঘটেছে, আমাদের দক্ষিণের দিকের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতে ঘটেছে, আমাদের পূর্ব দিকের রাষ্ট্র, আমাদের থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকে থাইল্যান্ডে, ভিয়েতনামে এবং চীনেরও কিছু অংশে ঘটেছে, জাপানে সংগঠিত হয়েছে। স্ট্রিক্ট অ্যাকশন, যেখানে স্ট্রিকচার দেওয়া হয়েছে, না এটা করা যাবে না, এটা ভুল ডিসিশন নেওয়া হয়েছে তার এগেনস্টে। এবং তার সংক্রান্ত যে সমস্ত ফার্দারেন্স অফ প্রসিডিংস যেটা হবে, সেই সংক্রান্ত জায়গা কিন্তু 2রা জুলাই থেকে স্টার্ট হবে। এবং সারা পৃথিবীতে যারা বিভিন্ন সরকারি কাজ বা সরকারি অ্যাডমিনিস্ট্রেশন বা ধরুন অনেক বড় প্রকল্প, যেগুলোকে বিভিন্ন রকম আমাদের দেশে যেরকম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আছে, পিপিপি মডেলে আছে এখানে, তো এরকম ধরনের সারা পৃথিবীতেই আছে কম বেশি এরকম কিছু। তো এরকম জায়গায় দেখবেন যারা নিয়ে তাদের কাজকর্ম প্রপারলি হয়নি, অর্থাৎ যেখানে বৃহত্তর মানুষের একটা কোনোভাবে মনে হচ্ছে যে স্বার্থক্ষুণ্ণ হয়েছে, সেখানে কিন্তু সেই জাতীয় ব্যবস্থায় সিদ্ধান্ত নেওয়ার যোগ আছে। এবং সেখানে কিন্তু চিকিৎসা পদ্ধতিও আছে, সেটা বৃহস্পতির দ্বারাও হবে। এবং বৃহস্পতি যেহেতু শনি এখন নবাংশে বৃহস্পতির ঘরে রয়েছে, এবং বৃহস্পতির মূল ত্রিকোণ, সেখান থেকে বৃহস্পতি অষ্টমে রয়েছে এবং বৃহস্পতি স্যাটার্নকে দেখছে। এবং শুক্রও কিছুদিন বাদে, শনি শুক্র অ্যাকচুয়ালি অষ্টম ষষ্ঠ মানে কম্বিনেশনে অবস্থান করবে। ফলে ধরুন আমাদের উইমেন সেফটি সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ, চিকিৎসা সংক্রান্ত পদক্ষেপ, ঔষধ সংক্রান্ত পদক্ষেপ কিন্তু প্রভূত নেওয়া হবে, যেটা জনমানুষের জন্য অত্যন্ত হিতকারী। কিন্তু আমি যেটা বললাম, যতটা পারবেন সেভিংস করার চেষ্টা করবেন, না হলে কিন্তু সেখান থেকে সমস্যা তৈরি করবে। যত পারবেন পোলাইট থাকবেন এ সময়। আপনাকে কিন্তু ইম্পোলাইট বানানোর জন্য লট অফ প্যারামিটার্স আর বিং অ্যাক্টিভেটেড রাইট নাও। শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক, পারিবারিক, তারপরে কর্মগত, আপনার সোশ্যাল কালচারাল সেক্টর, সব জায়গায় কিন্তু কোনো না কোনো ইনসিডেন্ট আপনার জন্য অপেক্ষা করে থাকবে। ছক যদি অ্যাভারেজ থেকে দুর্বল হয় তাহলে বেশি থাকবে, ছক যদি অ্যাভারেজ থেকে স্ট্রেনদেন স্টেটের দিকে থাকে তাহলে কম থাকবে। বাট ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক বাই এনি অফ দি মিনস। তো সেদিক থেকে যতটা সম্ভব সাবধান থাকবেন। কেতুও কিন্তু সিংহ এবং কন্যার জামছারের দিকে খুব স্লোলি এগোচ্ছে এবং অক্টোবর মাস থেকে কিন্তু সিচুয়েশন
অনেকটা এই প্রত্যেকটা কাজেরই হারভেস্টিং তার পরের স্তরে যায়, এবং যেটি রবি তার ইন্ডিকেশনের মাধ্যমে নিয়ে যায়। রবি আর কিছুদিনের মধ্যেই মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে রবি যেই না রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ যখনই আমাদের এখানে অম্বাবুচি স্টার্ট হবে সেই সময় থেকে বৃষ্টিপাতের আধিক্য অত্যন্ত বেড়ে যাবে, অর্থাৎ আমাদের যেটা অবহিমালয় অঞ্চলে, এবং তার সাথে দেখবেন লট অফ অ্যাকশনস আর বিং প্রজেক্টেড। আমি যে অংশগুলোকে বললাম সেখানে কিন্তু যোগ রয়েছে যথেষ্ট পরিমাণে। যাদের শরীরে অর্থোপেডিক জায়গায় দুর্বলতা রয়েছে, হিমোগ্লোবিন জেনারেশনে দুর্বলতা রয়েছে, যারা বিভিন্নভাবে ধরুন বোন, লিগামেন্ট, কার্টিলেজ এই সমস্ত সমস্যায় বেশি পরিমাণে ভুগছেন, তারা কিন্তু খুব সতর্ক থাকবেন। এ সময় সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। যাদের কোনোভাবে কোনো নি রিপ্লেসমেন্ট বা ধরুন কোনো ফরেন লিম্বস শরীরের মধ্যে আছে, সেটার হয়তো কোনো টাইম আছে, তারপরে সেটা বদলানোর সময় আছে, সেই সংক্রান্ত যদি কোনো সাইন আপনাদের দেয়, সত্তর চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের শরীরে মনে করুন ডাক্তারবাবুদের ভাষা আছে, আমি সেই ভাষা তো জানি না, কিন্তু আমি বলছি, দেখবেন কিছু কিছু শরীরে একাধিকবার দেখা গেছে নর্মাল খাদ্যাভ্যাস হওয়া সত্ত্বেও শরীরে কিডনিতে একাধিকবার স্টোন হয়েছে, বা গল ব্লাডারে মাল্টিপল স্টোন, তাদের যখন মানে পিত্তথলি রিমুভ করা হয়েছে তখন দেখা গেছে যে মানে ভাবনার বাইরে এত স্টোন হয়েছে তার। যাদের মধ্যে এই ধরনের প্রবণতা রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের সেরকম সংক্রান্ত যদি কোনো সিগন্যাল বুঝতে পারেন, তাহলে চিকিৎসকের সত্তর পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে সাইনাসের সমস্যা, ব্রিদিং ট্রাবলের সমস্যা, ডাস্ট অ্যালার্জি, ফাঙ্গাস অ্যালার্জি যাদের আছে, বা যাদের ক্ষেত্রে ধরুন সুগার খুব হাই রয়েছে, তার ফলে কেটে গেলে সহজে শোকায় না, বা কোনোভাবে ডাক্তারবাবু হয়তো বলে দিয়েছেন গ্যাংরিং হয়ে যেতে পারে, তো যে যে প্রোটেকশন মেজারগুলো বলেছেন সেগুলো কিন্তু অবশ্যই এ সময় কার্যকরী করবার চেষ্টা করবেন। আমি আজকে যে বলবো অ্যাসেন্ডেন্ট বা ভিত্তিক, সেটা অ্যাসেন্ডেন্ট মানে লগ্ন এবং রাশি দুটো ভিত্তিকই বলবো, কিন্তু বলবো একটু ছড়িয়ে ছিটিয়ে আমার সুবিধা অনুসারে। অর্থাৎ প্রথম দিকে যেগুলোকে বলবো সেগুলোর ক্ষেত্রে এই ফলের প্রবণতা বেশি থাকবে, যাদের ক্ষেত্রে পরের দিকে যাবে তাদের প্রবণতা কম থাকবে। আমি সেই অনুসারে আমার ডিসেন্ডিং অর্ডারটা তৈরি করব, কিন্তু সেটা কিন্তু অগোছালো হবে। ফলে যারা একটু এ করে শোনেন তারা দয়া করে একটু টাইম স্ট্যাম্প করে দেবেন, তাহলে কি হয়, যারা মূল বিষয় শুনতে চান তারা ওই বিষয়টি সংশ্লিষ্ট থাকতে পারেন আর কি। আর একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে চাইছেন বা হায়ার স্টাডিজের জন্য, কোনো রিসার্চ রিলেটেড কাজের জন্য, তারা কিন্তু হেলথের ভীষণ নজর দেবেন। আপনাদের এডুকেশনের জায়গায় আপনারা সেই জায়গাটা হয়তো রিচ করে ফেলতে পারবেন, কিন্তু হেলথ আপনাদের খুব ইল প্রোন করতে পারে, যেটাখানে খুব লো ইমিউনিটি যুক্ত জায়গা, তো সেইখান থেকে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। প্রথম যে অংশ বলি সেটি হচ্ছে মকর লগ্ন, মকর রাশি, তারপরে বৃষ লগ্ন, বৃষ রাশি, তারপরে তুলা লগ্ন, তুলা রাশি, তারপরে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। বুঝতেই পারছেন প্রত্যেকেই শনি শুক্রের এবং বৃহস্পতির কম্বিনেশনের সাথে ডাইরেক্টলি যুক্ত। তো এদের ক্ষেত্রে যে জিনিস তৈরি হতে পারে সেটা হচ্ছে প্রচণ্ড ফাস্টিডিয়াস ক্যারেক্টার, প্রচণ্ড খুঁতখুঁতে, অর্থাৎ কাউকে এই সময় বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। এমনিতেই এবছরে যে মূলাঙ্ক আছে প্ল্যানেটের সেটা 41 আছে, অর্থাৎ অ্যাভারেজ ফল দেওয়ার যে এফেক্ট, যেটা আমরা অ্যাভারেজ 55 থেকে 60% হলে বেটার ধরি, সেটা 41 আছে। তাও প্রথম দিকে একটু বেশি আছে, পরের দিকে সেটা আরও কম আছে, কিছু কিছু ক্ষেত্রে লেস দ্যান 30ও আছে। তো তার ভিত্তিতেও বলবো এই সময় কিন্তু অসম্ভব খুঁতখুঁতে হয়ে যাবে, নিজের কাজও নিজের পছন্দ হবে না, এবং কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যদি নিজে কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে পারেন, এদের ক্ষেত্রে বলছি
গ্র্যাজুয়ালি অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারের দিকে যাচ্ছে, তাহলে তারা সেই সংক্রান্ত বিষয়ের অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলবেন। কিন্তু সিদ্ধান্ত অবশ্যই নেবেন, কারণ সিদ্ধান্ত ফেলে রাখবেন না। বৃহস্পতি এ সময় উচ্চ গতিতে আছে, অবশ্যই সে যাকে বলে যে অতিচার গতিতে আছে, তা সত্ত্বেও যতটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পরিস্থিতি এরপরে কিন্তু আরও কঠিনের দিকে যাবে। সহজতর হওয়ার কোনো যোগ কিন্তু সেরকম আসার কথা শোনাতে পারছি না। তো যারা আসার কথা শুনে বেশি অভ্যস্ত, তারা এই কথা না শোনাই বাঞ্ছনীয় তাদের ক্ষেত্রে। আচ্ছা, তার সাথে ফ্যামিলির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব ইন্টিগ্রিটি বজায় রাখবেন। পরিবারের কোনো আউটসাইডার কিন্তু এ সময় পরিবারের মধ্যে আপনার যদি স্যাটার্ন যত উইক থাকবে, তত আপনার বেস লেভেলে মানে একদম কারক জায়গায় সে ফাটল চওড়া করবে। অর্থাৎ স্পাউসের মধ্যে রিলেশনের গণ্ডগোল, সন্তান সন্ততিদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ফাটলতা তৈরি করা, এই ধরনের মানে ব্রিচ অফ ট্রাস্ট তৈরি করা। এমনি কিন্তু আমি বললাম মূলাঙ্ক কম থাকলে এমনিতেই ব্রিচ অফ ট্রাস্ট আছে। আমি আমার ন্যাচারাল প্র্যাকটিস দ্বারা এটা জানি, যদি কোনো 10টা লোককে এক জাতীয় কথা বলা হয়, তার মধ্যে মাত্র 1.5 জন লোক সে কথা শুনছে, এটা হচ্ছে আমার রেট অফ সাকসেস। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছেন 15%। তো এদিকে খেয়াল রাখবেন। বিবাহ সংক্রান্ত যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় এদের ক্ষেত্রে এই সময়, তাহলে অবশ্যই আমি যতই মান্থলি প্রেডিকশানে বলি ভালো আছে খারাপ আছে, এগুলো কিন্তু খুব ইন্ট্রেন্সিক নবাংশের আলোচনা করছি, মানে খুব গভীরে আলোচনা করছি, তাও শনির মতো প্ল্যানেটের। সুতরাং বিবাহ সংক্রান্ত জায়গায় যেহেতু খুঁতখুঁতে বায়ু প্রচণ্ড বেড়ে যাবে, কোনো কিছু আপনাকে স্যাটিসফাই করতে পারবে না, তার ফলে যা যা তার জন্য প্যারামিটার আছে সেগুলোকে অ্যাপ্লিকেশন করে তারপরে সিদ্ধান্তে পৌঁছাবেন, নাহলে পুরো সিদ্ধান্তই ভুল বলে প্রমাণিত হবে। আর হজম শক্তি সংক্রান্ত, শরীরের ব্লাড জেনারেশন সংক্রান্ত, লিগামেন্ট এবং কার্টিলেজ সংক্রান্ত জায়গায় যদি কোনো সমস্যা পান, সেই সমস্যা থেকেও নিজেকে সাবধান রাখবেন। এবং যতটা সম্ভব যদি জল খাওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান না থাকে ডাক্তারবাবু, তাহলে অবশ্যই পর্যাপ্ত জল খাবেন, তবে অবশ্যই বাই দ্য ল অফ দি নেচার সেটা মেনে খাওয়ার চেষ্টা করবেন। মাথা কিন্তু অলওয়েজ ঠান্ডা থাকবে। আমি কিন্তু প্রত্যেককেই বলেছি যতটা সম্ভব বি পোলাইট, বি রেটিসেন্ট অ্যান্ড বি সাবজেক্টিভ। এক বিষয়ের ওপর আমার মতো অনেকক্ষণ বকবক করুন, তাতে অসুবিধে নেই, কিন্তু ভুলভাল কন্ট্রোভার্সিয়াল কথা থেকে নিজেকে যতটা সম্ভব কন্ট্রোল রাখবার চেষ্টা করবেন। এরপরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কন্যা, তারপরে হচ্ছে মিথুন, তারপরে মীন, তারপরে বৃশ্চিক। এদের ক্ষেত্রে প্রথম যে অংশটা বলি সেটা হচ্ছে কোনো জায়গায় যদি এই মুহূর্তে অর্থ লগ্নি করার বিষয় থাকে, সেটা যদি কোনো ব্যবসা হয়, তাহলে অবশ্যই মানে শুড বি ডিউলি চেকড। এবং তেমন হলে কোনো বিশেষজ্ঞ বা কোনো আইনজ্ঞের সাথেও কথা বলে নেবেন। সেখানে যদি কোনো লিগ্যাল পয়েন্টস থাকে বা কোনো ট্রান্সফার অফ প্রপার্টি বা মানি থাকে, তাহলে কিন্তু অবশ্যই কোনো লিগ্যাল প্র্যাকটিশনারের সাথে কথা বলে নেবেন। আপনার যদি এরকম হয় যে কোনো রকম ধরুন কোনো অ্যাসেস ডিউজের কোনো নোটিশ এসছে, কোনো প্রিভিয়াস কোনো ট্যাক্স মেটাননি সেই সংক্রান্ত, বা সেই সময় অ্যাসেসমেন্ট ভুল হয়েছিল, এখন ফার্দারেন্স কোনো এনলার্জড কোনো অ্যাসেসড ভ্যালুজ এসছে, তার সাথে পেনাল্টি ফিজ এসব এসছে, তো সেগুলো বসে মিটিয়ে এবং সময়ের মতন সেগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পেনাল অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট ইউ। এবং যতটা সম্ভব যা আছে সেগুলোকে ট্রান্সপারেন্টলি শো করবার চেষ্টা করবেন। এবং তেমন হলে কোনো প্রপার অ্যাকাউন্টেন্ট বা ধরুন যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেরকম মানুষের সাথে আলোচনা করে বিষয়টি সর্বজন গ্রাহ্য কীভাবে আইনতভাবে সলভ করা যায় সেইভাবে করবার চেষ্টা করবেন। বাড়িতে যদি পিতামাতার
অ্যাভারেজ এজ 65-র বেশি হয়, তাহলে কিন্তু অবশ্যই তাদের হেলথের বিষয়ে নজর রাখবেন। ইভেন এটা আপনার ফাদার ইন ল মাদার ইন লর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছে। আপনার যদি একের বেশি সন্তান থাকে তাহলে অবশ্যই তিনি দ্বিতীয় সন্তান মানে ছোট সন্তান তার হেলথের দিকে কিন্তু নজর দেবেন। বয়স যদি 16 বছরের মধ্যে হয়, অর্থাৎ শুক্র প্রপারলি তখনও অ্যাক্টিভেটেড হয়নি, 17 থেকে অ্যাভারেজ অ্যাক্টিভেটেড হয়, তো অ্যাক্টিভেটেড হয়নি, তখন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি সেফটি প্রিকশন যা যা আছে সেগুলো নজর দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি কোথাও ভাড়া থাকেন, কোনো যে কোনো কারণেই হোক, আপনার যিনি বাড়িওয়ালা আছেন, ল্যান্ডলর্ড আছেন, তার সাথে কিন্তু কোনো বিতর্ক বিবাদে জড়াবেন না, তাহলে কিন্তু অযথা আপনাকে হয়রানি করবে। আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, হয়তো তিনি ঠিকই বলছেন, কিন্তু সেটা আপনার হয়রানি তুল্য মনে হতে পারে। বাড়িতে যদি কেউ প্রেগনেন্ট মানুষ থাকেন, আপনি হতে পারেন, আপনার স্ত্রী হতে পারেন, সন্তানাদি হতে পারেন, হু এভার ইজ, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় মানে আমি বলছি 20 অগস্ট অবধি যতটা সেফটি প্রিকশন এবং ডাক্তারবাবু যা যাগুলো বলেছেন সেগুলো টু দ্য লেটার্স মেনে চলতে, যতটা সম্ভব শরীরকে আর্দ্র রাখতে পারে এবং কনস্টিপেশন তৈরি না করে এরকম জাতীয় খাবার থেকে নিজেকে বিরত রাখবেন। এবং না হলে কিন্তু শরীর খুব বেশি রকম জলশূন্যতা, ডিহাইড্রেটেড, কষে যাওয়া যেটাকে বলে, হতে পারে, এবং মানে বাউল মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। যাদের অলরেডি সমস্যা আছে, সমস্যা তৈরি করতে পারে। যাদের একটু বেশি বয়সে কোনো কারণে সন্তান হয়েছে যাদের, তারা কিন্তু তাদের পারভারিশের ক্ষেত্রে যতটা সম্ভব, বেশি বয়স মানে 45 অনওয়ার্ডস, তারা তাদের পারভারিশের ক্ষেত্রে বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন। লিভার এবং প্যানক্রিয়াস এর মানে যতটা এক্সট্রিম নজর দেওয়া যায়। হার্টে যদি কোনো ট্রাবল থাকে বা কোনো ফরেন বডি বা ফরেন কোনো অ্যাপারেটাস বডিতে থাকে, তাহলে সেদিকেও নজর দেবেন। ধার করে ঘি খাবেন না, এ সময় পরিষ্কার ব্যাপার। প্রয়োজন হলে ধার করুন। হাউস নেওয়ার জন্য কিন্তু মানে বাড়ি সংক্রান্ত, জমি সংক্রান্ত ক্ষেত্রে আপনি ধার করতে পারেন, কিন্তু অ্যাসপিরেশন আপনার অনেক, কিন্তু প্রয়োজন হয়তো অতটা নেই। সেই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করে তারপরে সিদ্ধান্ত নেবেন। এরপরে হচ্ছে সিংহ আছে, কন্যা আছে, মেষ আছে এবং কুম্ভ আছে। এদের ক্ষেত্রে প্রথম যে অংশ বলবো সেটা হচ্ছে যদি বিনিয়োগ করতে চান এ সময়, মানে একাধিক পার্টনার্স আছে, বিনিয়োগ করতে চান, তাহলে কিন্তু প্রপার লেজিটিমেট ওয়েতে সেই কাজ করবার চেষ্টা করবেন এবং যা লভ্যাংশ হবে সেগুলো প্রপারলি লেজিটিমেটলি করবার চেষ্টা করবেন, মানে আইনগত লেখাপড়াভাবে। হয়তো একাধিক ব্যক্তি মিলে কোনো কোম্পানি চালাচ্ছেন, এই সময় ডিসলিউশনে যেতে চান, তো সেটিও যাতে প্রপারলি হয়, সেখান থেকে কিন্তু কোনো আইনগত সমস্যা হতে পারে। এটা কিন্তু সিবলিংসের ক্ষেত্রেও হতে পারে, ভাই বোনদের মধ্যেও হতে পারে, বা ধরুন আপনার বাবা, কাকা, জ্যাঠা, পিসি এদের মধ্যেও হতে পারে। এটা কিন্তু প্যাটার্নাল সাইডের কথা বলছি, হওয়ার যোগ আছে। সেখান থেকে হয়তো আপনার দাদুর কোনো প্রপার্টি নিয়ে কিন্তু তারা, বা দাদুর বাবার কোনো প্রপার্টি নিয়ে, সেখান থেকেও কিন্তু ব্যাপারটা অনেক এক্সটেন্সিভ একটা লড়াইয়ের দিকে যেতে পারে, আইনগত লড়াই আর কি যেতে পারে। চেষ্টা করবেন এদিকে না যাওয়ার, মানে আপনার পরিবারের যিনি থাকুন, যদি এরকম সিচুয়েশান হয়, প্রপার্টি রিগার্ডিং লড়াই যত পারবেন সেটা, মানে এটা আমি মান্ডেন থেকে আপনাকে বলছি, সেটা সবসময় মানে চেষ্টা করবেন নিজেদের মধ্যে মিউচুয়ালি বসে মিটিয়ে নেওয়া। হ্যাঁ, মানে একদম নারদ সূত্রে পরিষ্কার, মানে নারদ সংহিতায় পরিষ্কার বলা আছে যে প্রপার্টি হচ্ছে এমন একটা জিনিস যেখানে যদি কখনো লড়াই হয়, মানে আইনত লড়াই হয়, যখন লেখা হয়েছে তখন তো আমাদের এই জুডিশিয়াল সিস্টেম ছিল না, যে সিস্টেমই ছিল তার পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে, বলা হয়েছে যে এই জিনিসটা কাপবোর্ড অফ দ্য স্কেলিটন হয়ে যায়, অর্থাৎ এটি একদম নিজস্ব জিনিস, পরিবারের রক্তের সাথে সম্পর্কিত ব্যক্তিদের মধ্যে ঘটে, এটিকে বাইরে নিয়ে গেলে এটি ছড়িয়ে যায় এবং এর গুণ নষ্ট হয়। সম্মানহানি যেরকম হয় সেরকম
এটির সহজে মিটতেও চায় না। আপনি খুব রেয়ার লোক পাবেন যাদের কোনো প্রপার্টি সংক্রান্ত কোনো লিটিগেশন খুব দ্রুত মিটেছে। মানে আমি বলছি লেস দ্যান 1% মানুষ আছে। আমি যেহেতু এই বিভাগের সাথে কিছুদিন মানে যুক্ত আর কি, মানে এই সমস্ত কাজকর্ম করেছি একটা সময়, তো সেই সংক্রান্ত জায়গা থেকে বলছি এই জিনিসগুলো মানে ল প্রসিডিংস যেগুলো হয় তো সেগুলোতে কিন্তু খুব জটিল। এত ছোটোখাটো জিনিসের জন্য প্রথম তো সিভিল কেস, তার এত মামলা পেন্ডিং আছে যে আপনি ডেটই পাবেন না, পেলেও সেটা খুব মীমাংসাযোগ্য হয় না। কেউ আসলো না, আবার ডেট দিয়ে দিল 3 মাস বাদে, তো চলতেই থাকে এগুলো। মানে নারদ সংহিতায় যেটা বলা আছে, ভোগ করতে গেলে কিছু ত্যাগ করতে হয়। সব কিছু যদি খেতে চান, বিয়ে বাড়িতে গিয়ে হয়তো 15টা পদ রান্না করে যে আপনি ভাবলেন সব কটে আমি ইকুইভ্যালেন্ট খাবো এবং বেশি খাবো, তাহলে আপনি কোনোটিই খেতে পারবেন না, বা খেয়ে বেরিয়ে আপনাকে কোনো হসপিটালে অ্যাডমিট হতে হবে। তো সেটা হয় না। কোনো কিছু জিনিসকে চিহ্নিত করতে হয়, এটি দয়া করে করবেন না। আপনার সাথে যদি আপনার কোনো মানে বাবার পিতৃব্য যারা আর কি, তাদের সাথে যদি কোনো আইনগত লড়াই থাকে, তাহলেও চেষ্টা করবেন সেটা বসে মিটিয়ে নেওয়ার। যদি আপনার ক্ষেত্রেও যদি কিছু দিয়ে একটু বেশি ত্যাগ স্বীকার করেও জিনিসটা মেনে নেওয়া যায়, করে নেবেন, তাহলে দেখবেন ব্যাপারটা অনেক গ্রহণযোগ্য হবে। সেটা আপনি লং রানে বুঝতে পারবেন। অনেক লোক আপনাকে বলবে কোর্টে গেলে না, যে লোক কোনোদিন কোর্টের মানে ভেতরে কিভাবে কাজ হয় কিছু জানে না, সে লোকও আপনাকে পরামর্শ দেবে। এগুলো সব সিনেমা দেখার ফল, তো তাদের কথা শুনবেন না। আপনি কোনো প্রপার জ্ঞানী মানুষের কথা শুনবেন। 3 নম্বর যে অংশ, সেটা হচ্ছে কর্মস্থানে কোনো প্রকার ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। আপনি যদি এখন মনে করেন যে কোনো কিছু প্রফেশন চেঞ্জ করবার সময়, সেটিকে নিঃসন্দেহে চেঞ্জ করুন, কিন্তু কোনো তর্ক বিতর্কের মধ্যে গিয়ে নয়, বা কাউকে কিছু দেখানোর জন্য নয়। এই শো অফ করা জিনিসটা কিন্তু আপনাকে ক্ষতি করবে, সবাইকেই করে, এই মুহূর্তে আপনাকে বেশি ক্ষতি করবে। তো সেই জায়গা থেকেও কিন্তু নিজেকে সাবধান রাখার চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে, আপনি যদি কোনো যন্ত্রপাতি সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকেন, কোনো ইঞ্জিনিয়ার হন বা কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মে যুক্ত আছেন, আমি কিন্তু যন্ত্রপাতি কথাটা বলেছি, মানে কোনো টুলস বা অ্যাপারেটাস, মানে আইদার আপনি কোনো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এরকম কোনো ব্যক্তি যদি থাকেন, তাহলে কিন্তু আপনার সব থেকে বেশি এ সময় গ্রোথ বা প্রসপারিটির যোগ আছে। যদি ছকে সামান্য একটু ভালো কানেকশানের সময় থাকে, আপনাকে কিন্তু খুব ভালো গ্রোথ দেবে। বাট আপনার উপরে কাজের প্রেশার খুব ইমেন্স আসবে এই ক্ষেত্রে। আপনি যদি কোনো দেশ সেবা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থাকেন, মানে সেনাবাহিনী এরকম বা আধা সেনাবাহিনী এরকম কোনো কাজের সাথে, সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজে কাজ করেও গ্লোরিফাই হবেন, বা আপনার কাজের দ্বারা দেশ বা সাধারণ মানুষও কিন্তু অনেক বেশি উপকৃত হবে। খুব ভালো সময় এটি এক্ষেত্রে আপনাকে দেবে। আপনি যদি চর্মশিল্প বা সেই সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থাকেন, ধরুন কোনো লেদার ব্যাগ, জুতো এরকম কোনো ম্যানুফ্যাকচারিং, বা ধরুন ডিস্ট্রিবিউশন, হোলসেল, এগুলোর মাধ্যমে যুক্ত থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার গ্রোথ এ সময় ভালো শো করছে। কোনো কনফেকশনারি, রেস্টুরেন্ট বা যেখানে নন ভেজ খাওয়ানো হয়, মনে করুন ধোসা খাওয়ানো হচ্ছে, লিট্টি খাওয়ানো হচ্ছে, বা ধরুন নর্মাল পুরি তরকারি ভাত সবজি খাওয়ানো হচ্ছে, বাট শুড বি ভেজ, তাহলে কিন্তু আপনার গ্রোথ এ সময় বেশি শো করছে। আপনি একের বেশি ব্যবসায়িক ক্ষেত্রে এ সময় খুলতে পারবেন, বা যেখানে আছেন সেখানেও কিন্তু গ্রোথ দেখাচ্ছে। সাবেকি কোনো গার্মেন্টসের ব্যবসার সাথে যদি যুক্ত আছেন, নর্মাল শাড়ি কাপড়, বা ধরুন সাবেকি চুড়িদার, বা ধরুন সাবেকি পুরুষদের পোশাক, সেগুলোর সাথে যারা যুক্ত আছেন, বা হোলসেলার, মূলত যারা বাল্ক অ্যামাউন্টে সেল করে, যারা ধরুন ছোটোখাটো রিটেলারকে সেল করে, বা ম্যানুফ্যাকচারারই হতে পারেন যারা হোলসেলারকে সেল করছে, এরম যদি কোনো কোম্পানি থাকে আপনার, তাহলে কিন্তু বেটার জায়গা দেখা যাচ্ছে। যারা বিভিন্ন রকম মৃৎশিল্প বা ধরুন মূর্তি নির্মাণ এরকম ধরনের, যেখানে মাটি যেখানে টু বি অ্যাডেড, সেরকম কাজের সাথে যারা আছেন, কারুশিল্প হতে পারে, প্লাস্টার অফ প্যারিস হতে পারে, এই ধরনের, তারাও কিন্তু এ সময়
ইন্টেরিয়ার ডেকোরেশন এক্ষেত্রে প্যাসিভলি ভালো ফল দেবে এক্ষেত্রে। শরীরের ক্ষেত্রে বলবো বোথ দ্য লাংস, লিভারের ওপর পোর্শন এবং কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশ অর্থোপেডিক সেকশন, আর পুরুষ হলে প্রস্টেট, এই অংশ থেকে সাবধানতা অবলম্বন করবে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।